হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি পাসপোর্ট পেয়েছি, সোনার হরিণ। তো এই ভিডিওতে আমি জানাবো যে যারা নতুন পাসপোর্ট করবেন বা পাসপোর্ট রিনিউ করবেন, বা যদি পাসপোর্টের সাথে আপনাদের কোনো প্রিভিয়াস পাসপোর্টের সাথে নতুন করা পাসপোর্টের কোনো সংশোধন করা থাকে, সেটা কিভাবে করবেন সেই জিনিসটাই আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। কাজ আমার প্রিভিয়াস পাসপোর্টের সাথে আমার বর্তমান কারেন্ট পাসপোর্টে একটি সংশোধন করা হয়েছে। তো আমি এই প্রসেসটার ভিতর দিয়ে গিয়েছি। তো আশা করি আমি শেয়ার করবো, আপনাদের জন্য উপকার হবে। এই যে আমার নতুন পাসপোর্ট, আর এই যে আগের পাসপোর্ট। তো আমার এই প্রিভিয়াস পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টে আমার নিজের নামের একটি সংশোধন ছিল, যে আমার পুরান পাসপোর্টে আমার নিকনেম সহ তখন সেটা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন আবার ভোটার আইডি কার্ড করা হয়, সেই ভোটার আইডি কার্ডে আমার নিকনেমটা বাদ দিয়ে আমার নাম করা হয়। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে বর্তমানে যে পাসপোর্টগুলো করা হচ্ছে, সেই পাসপোর্টের টোটালি ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখেই পাসপোর্ট করা হয়। যে প্রিভিয়াস পাসপোর্টের সাথে মিল রেখে করবে সেরকম না, ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে করতে হয়। যার কারণে আমার ভোটার আইডি কার্ডে তো আমার নিকনেমটা ছিল না। সো আমার এই পাসপোর্ট করার সময় আমার তখন পুরান পাসপোর্টটাকে সংশোধন করতে হয়েছে। তো আমার শুধু একটা মাত্রই সংশোধন ছিল। অনেকের বাবার নাম, মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, অনেক জায়গাতে সংশোধনের প্রয়োজন হয়। তো সব সংশোধনের প্রসেস একই। হয়তো আমারটা একটু জটিলতা কম, কারোটা হয়তো একটু জটিলতা বেশি থাকতে পারে। তা আমি আমারটাই শেয়ার করতেছি। যে আমার পাসপোর্ট করার সময় অনলাইনে আবেদন করার জন্য আমি সেখানে জাস্ট আমার ভোটার আইডি কার্ড নিয়ে গেছি অনলাইনের যে কম্পিউটার দোকানগুলো সেখানে। তো সেখান থেকে সে ফর্ম ফিল আপ করে দিছে। ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে সেখানে আমি 10 বছরের জন্য 5,750 টাকা যেটা, সেটা জমা দিই। আর সাথে হচ্ছে তার কম্পিউটার, সে আমাকে সময় দিয়েছে, কাজ করেছে, তার চার্জ। তো এই দেওয়ার পরে তো এখানে আপনাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যাপার থাকে, যে আপনি কবে যাবেন, কখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কবে ছবি তুলবেন, এটা টোটালি আপনি সিলেক্ট করবেন। যে ওইখানে আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার লিস্ট আসে যে কোন কোন শিডিউল খালি আছে, বা আপনি কোন কোন শিডিউলে নিতে পারেন। তো সেই শিডিউল থেকে আপনি আপনার নিজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো, অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনারা সবসময় 10টা, 11টা, 12টার অ্যাপয়েন্টমেন্টগুলো নেবেন। এরপরে অ্যাপয়েন্টমেন্টগুলো মানে নেওয়াটা একটু রিস্ক। যেমন আমি 2টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার। তো আমি 2টার সময় অ্যাপয়েন্টমেন্ট, যদিও বাংলাদেশে কি হয় না হয় আমরা সবাই জানি, আমি একটু আগেই গিয়েছিলাম। দেখ, আমার 2টার অ্যাপয়েন্টমেন্ট আমি একটাই গিয়েছিলাম। একটাই গিয়ে দেখি যে আপনার যারা 11টার লাইন, তাদের লাইনই শেষ হয়নি। তো এখানে আবার তাদের একটা নিয়ম যে 3টার সময় তারা কাউন্টার ক্লোজ করে দেয়। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে একটু সাজেস্ট করবো যে আপনারা 10টা, 11টার দিকের অ্যাপয়েন্টমেন্টগুলো নেবেন। কারণ আপনার যদি 2টার অ্যাপয়েন্টমেন্ট নেন, তাদের সেখানে আবার একটা নিয়ম হচ্ছে তারা 3টায় কাউন্টার ক্লোজ করে দেয়। তো সেইখানে আপনি 2টার অ্যাপয়েন্টমেন্ট নিলে সেখানে যদি মানুষ একটু বেশি থাকে, ভিড় থাকে, তখন সেটা একটু রিস্কি হয়ে যায়। তো সেখানে 11টার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাতে যদি একদিন পিছিয়েও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, তাতে আহামরি কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ছবি তুলতে গেলেন, পাসপোর্ট অফিসে গিয়ে যদি আপনি সেদিন কাউন্টার ক্লোজের মুখে পড়েন, তখন সেটা একটু হ্যারাসমেন্টের মতো। তো আমার সাজেশন থাকবে আপনারা একটু আর্লি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সকাল 10টা, তাতে হয়তো যেদিন চাচ্ছেন সেদিন না পেলেও তার পরের দিন হলেও নিয়ে নেন। তো এইবার আসি সংশোধনের ব্যাপারে। তো আমি সেখানে ফর্ম ফিল আপ করার পরে একদম সেখানে আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমার যে নামের যেই সংশোধন, বা সেই নামের যত ডকুমেন্টস নিয়ে যাওয়া যায় বা প্রুফ, যে আমার যে এইটাই বর্তমানে, সেই প্রুফগুলো নিয়ে যেতে। তাতে দেখা গেছে আমি আমার এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, দেন আমি যে আমি একজন অ্যাডভোকেট। তো আমার অ্যাডভোকেটে আমি ঢাকা বার অ্যাসোসিয়েশনের আমার যে আমার যে আইডি কার্ড, অ্যাডভোকেটস আইডি কার্ড, তারপরে আপনার আরও আমার বিভিন্ন জায়গার সনদ যা যা ছিল আমি সবই নিয়ে গেছি। আমার সবগুলোতেই মাহিম হোসেন ছিল, সেখানে আর আমার নিকনেম ছিল না। আর এর পাশাপাশি আপনারা আরেকটা নিয়ে যাবেন, ভোটার আইডি কার্ডের একটি অনলাইন কপি। আপনাদের অরিজিনাল ভোটার আইডি কার্ড তো নেবেনই, এর সাথে ভোটার আইডি কার্ডের অনলাইন কপিও বের করে নেবেন। এটা আমার আবার ওইখান থেকে যাওয়ার পরে আমাকে ওইখান থেকে একটা অনলাইন কপি নিয়ে নিতে বলছিল। সেখানে আবার নিচে যে দোকানদারগুলো থাকে, তারা আবার একটা অনলাইন কপি বের করতে 100 টাকা করে নেয়। তো যেটা হিউজ, যেটা আপনি এলাকায় 5-10 টাকা দিয়ে বের করে নিতে পারেন। আর অনেক ক্ষেত্রে আপনাদের সাথে মানে কে কোন অফিসারের কাছে পড়বে তা তো আমরা বলতে পারি না।
অনেক অফিসার আছে বিদ্যুৎ বিলের অরিজিনাল কপি চায়, অনেক অফিসার চায় না। তো সেক্ষেত্রে আপনারা বিদ্যুৎ বিলের ফটোকপির সাথে অরিজিনাল কপিটা যদি সাথে রাখেন, তাহলে যে চাইলো তাকে দেখালেন, যে চাইলো না তাকে দেখালেন না। তো এদিক থেকে আপনাকে, তো এখানে টোটাল প্রসেসটা কী দাঁড়ালো, আপনি সেই আপনার ফর্ম ফিল আপের কপি, আপনার টাকা জমা দেওয়ার চালান রসিদ, তারপর অরিজিনাল আপনার কারেন্ট বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিলের ফটোকপি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, ভোটার আইডি কার্ডের অনলাইন কপি, বাবার ভোটার আইডি কার্ডের কপি, মার ভোটার আইডি কার্ডের কপি, এবং আপনার যাবতীয় এছাড়া যেই সংশোধনটা করবেন সেই সংশোধন সংশ্লিষ্ট যা যা প্রুফ আপনার কাছে আছে সেই পেপারসগুলো সব নিয়ে আপনি একবারে বের হবেন। সাথে যদি আরও কিছু পেপারস আপনার দরকার হয়, অরিজিনাল কপি, ফটোকপি সব সাথে নিয়ে যান। প্লাস পাসপোর্ট অফিস যাওয়া আসা, সেইখানে তাদের বিভিন্ন রকম তারা এই কাগজ ওই কাগজ তারা চাইতেই থাকে। সো আপনার কাছে যদি সব থাকে, যদি আপনি 10টা, বেশি বললাম, আপনি যদি 10টা এক্সট্রা পেপারও নেন, আপনার কিন্তু ক্ষতি নেই, কাগজ বহন করতে খুব একটা কষ্ট না। কিন্তু কোনো একটা পেপারসের কারণে যদি আপনার সেদিনের কাজটা না হয়, তাহলে আপনি একটা দিন পিছিয়ে যাবেন। তা আমি যে কাজটা করেছিলাম, আমার একদম টোটাল ফাইল যা যা ছিল সব আমি নিয়ে গেছি। তখন তারা যা যা চাইছে আমি যেন সাথে সাথে সব দিতে পারি, সাথে সাথে সব দিতে পারি। আর ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে সাথে নিচ থেকে তথ্য কেন্দ্র থেকে একটা ফর্ম নেবেন, যাদের সংশোধন আছে গিয়ে বলবেন যে আমাকে একটা সংশোধনী ফর্ম দেন, বললেই তারা দিয়ে দিবে। সেই সংশোধনী ফর্মের 2টা পার্ট থাকে। এক পার্টে দেখা গেছে লেখা আছে যে প্রিভিয়াস পাসপোর্টে কী তথ্য ছিল, সেই প্রিভিয়াস পাসপোর্টে কী তথ্য ছিল সেটা লিখবেন। আর পাশেই আছে যে সংশোধনের পরে কোন তথ্য আপনি চান। দ্যাট মিনস যেটা আপনি প্রিভিয়াস পাসপোর্টে ছিল সেটা হুবহু লিখবেন, এবং সংশোধনের পর আপনি কোনটা করতে চাচ্ছেন সেটা লিখবেন। লিখে আপনি নিচে সিগনেচার দিয়ে দিবেন, দিয়ে জমা দিবেন, তারা বাকিটাই করে নেবে। দেন আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনাকে টোকেন নাম্বার দিবে, সেই টোকেন নাম্বার অনুযায়ী আপনি ওয়েট করবেন ছবি তোলার জন্য। সেই টোকেন নাম্বার অনুযায়ী আপনি যখন আপনার ডাক আসবে যাবেন, ছবি তুলবেন। এবং ছবি তোলার জন্য অবশ্যই রঙিন কোনো ড্রেস পরে যাবেন, সাদা ড্রেস পরে যাবেন না, তাতে আপনার ছবি ভালো আসবে না। এবং এটা পাসপোর্ট অফিসের দেয়ালেও আমি লেখা দেখেছি যে ছবি তোলার জন্য রঙিন ড্রেস পরবেন, সাদা শার্ট পরবেন না। তো এইখানে একটা ব্যাপার আছে, যাদের একটু সংশোধনের জন্য থাকে বা যাদের রিনিউ, তাদের তো মানে পুলিশ ভেরিফিকেশন হয় না, তাদেরটা হচ্ছে একটা ব্যাক এন্ড ভেরিফিকেশনে থাকে পাসপোর্ট। এখানে অনেক সময় হয় যে যাদের সংশোধন থাকে তাদের পাসপোর্টটা ব্যাক এন্ড ভেরিফিকেশনে অনেক দিন আটকিয়ে থাকে। দেন আমার পাসপোর্ট আপনার দেওয়ার কথা ছিল নভেম্বরের 23 তারিখ। নভেম্বরের 23 পরে যখন 24-25 তারিখ হয়ে গেছে, তখনও আমার পাসপোর্টের কোনো মেসেজ আসে না। আমি দেখি যে এই নভেম্বরের 4 তারিখের পর 9 তারিখ থেকেই পাসপোর্টটা ব্যাক এন্ড ভেরিফিকেশনে আটকানো। তো এটা তো লং টাইম ব্যাক এন্ড ভেরিফিকেশনে। পরবর্তীতে আমি আরও একবার ওইখানে গিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে, আমার ছিল আপনার কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসে গিয়ে আমি আবার তাদেরকে বললাম যে আমার পাসপোর্টটা ভেরিফিকেশনে আটকে আছে। তখন তারা আবার চেক করে দেন এটাকে আবার ফরওয়ার্ড করে দিয়েছে। তো এই জিনিসটা আপনারা একটু নলেজে রাখবেন, অলওয়েজ অনলাইনে ট্র্যাকিংয়ে রাখবেন পাসপোর্টটা, যে তাতে আপনারা জানতে পারেন ওদের পাসপোর্টটা এখন কী অবস্থায় আছে, কীভাবে কী। তো সেইখানে বলার পরে তারপর আর কোনো সমস্যা হয়নি। তারপর তারা সময় মতো উইদিন 2 উইকস, তারপরে আর কি উইদিন 2 উইকস তারা মেসেজ দিয়ে দিয়েছে যে পাসপোর্ট রেডি, আপনারা এসে নিয়ে যান। তো পাসপোর্ট নিয়ে যাওয়ার দিন আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনি কাউন্টারে যাবেন, আপনাকে ডাকবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি, তবে হ্যাঁ, পাসপোর্ট এই ডেলিভারির দিন অবশ্যই ডেলিভারি স্লিপ নেবেন। ডেলিভারি স্লিপ নিয়ে আগে কাউন্টারে জমা দিবেন। সেই কাউন্টারে জমা দিলে সেখান থেকে আপনার পাসপোর্ট তারা ভিতর থেকে নিয়ে আসবে, নিয়ে এসে দেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে পাসপোর্ট দিবে। তো এই পেপারসগুলো আপনারা খুব যত্নে রাখবেন, এই পেপারসগুলো খুব মূল্যবান। কোনো এই পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো পেপারস কোনো অবহেলা করবেন না, সব কিছু ঠিকঠাকভাবে করবেন। পাসপোর্ট আপনারা ওইখান থেকে যখন আপনাদেরকে মূল পাসপোর্টটা ফাইনালি আপনাদেরকে হ্যান্ডওভার করবে, হ্যান্ডওভার করলে আপনারা ওইখানে বসেই পাসপোর্টটাকে ফুল অ্যান্ড ফাইনাল চেক করবেন যে আপনাদের কোনো তথ্য, কোনো নামের বানান বা কোনো জায়গাতে কোনো কিছু মিস্টেক হয়েছে কিনা। যদি মিস্টেক হয় সাথে সাথে সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাবেন, তাহলে তারা সেখানে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু আপনি যদি বাসায় চলে আসেন, তখন আপনার এটা আবার হ্যারাসমেন্ট, আবার দৌড়াদৌড়ি। তো ওইখানে বসে 2 মিনিট চেক করে নিলে সেটা আপনার জন্যই ভালো। তবে হ্যাঁ, বলে রাখি একটা ভালো কথা, যেটা যে পাসপোর্ট অফিসে গেলাম 2 দিন 3 দিন পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করলাম, আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো দালাল পাসপোর্ট অফিসে এখন নাই। আপনারা এখন যারা পাসপোর্ট করতে চান,
নির্বিঘ্নে করতে পারেন, কোনো দালালের খপ্পর নাই। হ্যাঁ, একটু ভিড় আছে, হ্যারাসমেন্ট হয়, এটা তো আসলে হবেই, আমাদের ছোট দেশে অনেক জনসংখ্যা, তো একটু ভিড় হয়, লাইনে দাঁড়াইতে হয়। তো লাইনে দাঁড়ানো থাকলেও সেটা ভালো মনে করি, বিকজ ইটস এ সিস্টেম। যেটা যেখানে সিস্টেম সেটা তো সেখানে থাকতেই হবে। এটা সিস্টেমেটিক ওয়েতে আপনার পাসপোর্ট করতেছেন, তাও তো ভালো। তো সেখানে দালাল নামক তৃতীয় শ্রেণীর একদম মানে কি বলে নর্দমার মতো মানুষগুলাকে আমাদের ফেস করতে হয় না, যে দালাল নামক নর্দমাগুলা, এটা তো অনেক ভালো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, যতটুকু পারলাম ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওতে একজনের উপকার হয় সেটাই আমার সার্থকতা। আল্লাহ হাফিজ।